আসসালামু আলাইকুম। আজকে আমরা কোষ ঝিল্লি সম্পর্কে জানবো, যার আর একটা নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন, বা অনেকে এখন বর্তমানে এটাকে বায়োমেমব্রেনও বলতে চান। তো কোষ ঝিল্লি আসলে সর্বপ্রথম এই নামটা কে করেন? তার নাম হচ্ছে কার্ল নাগেলি। কোষ ঝিল্লি সর্বপ্রথম নামকরণ করেন কার্ল নাগেলি। তো কোষ ঝিল্লি জিনিসটা আসলে কি, আমরা যদি একটু দেখি, এটা যদি একটা কোষ হয়ে থাকে, তাহলে এই কোষের ক্ষেত্রে এই ভিতরের দিকে কি কি আছে? প্রোটোপ্লাজম আছে। প্রোটোপ্লাজম বলতে কি বোঝানো হচ্ছে? যে সাইটোপ্লাজম থাকবে, সাইটোপ্লাজমে অঙ্গাণু থাকবে, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো থাকবে, নিউক্লিয়াস থাকবে। তো এই যে ভিতরের জিনিসগুলো আছে, অর্থাৎ প্রোটোপ্লাজম আছে, এই প্রোটোপ্লাজমকে ঘিরে একটা আবরণ, এই প্রোটোপ্লাজমকে একটা আবরণ আবৃত করে রাখে, তার নামটাই হচ্ছে কোষঝিল্লি। তো এটা উদ্ভিদ কোষ হোক, প্রাণী কোষ হোক, সবার ক্ষেত্রেই কোষঝিল্লি থাকবে। তারপর উদ্ভিদ কোষের ক্ষেত্রে বাইরে হচ্ছে কোষপ্রাচীরও থাকে কোষঝিল্লির বাইরে। আচ্ছা, তো এই কোষঝিল্লির বৈশিষ্ট্যটা আসলে কি? এর বৈশিষ্ট্যটা হচ্ছে, যেটা হচ্ছে স্থিতিস্থাপক, অর্থাৎ এলাস্টিক। এর জন্যই এই স্থিতিস্থাপকতা বা এলাস্টিকতার জন্যই এটা কোষের যে শেপ আছে সেটা পরিবর্তন হতে পারে। তাছাড়া এর আর কি কি বৈশিষ্ট্য আছে? যেমন এটা হচ্ছে কি বৈষম্যভেদ্য। বৈষম্যভেদ্য কেন বলা হচ্ছে? বা অর্ধভেদ্য, বৈষম্যভেদ্য বা অর্ধভেদ্য পর্দা বলা হচ্ছে এটাকে। কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এর গঠনটা আগে আমাদের বুঝতে হবে। তার আগে এর গঠনটা হচ্ছে কি, যেটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত, ফসফোলিপিড দিয়ে গঠিত। তাহলে এক কথায় আমরা বলতে পারি, তার মানে কি লিপিড দিয়ে গঠিত, অর্থাৎ লিপিডকে এক ধরনের তেল আমরা বলতে পারি, যদি সাদা একদম খুবই সাদামাটা বাংলায় বলি। তা তেল কি পানিতে দ্রবণীয় হয়? হয় না। তেল পানিতে মিশে না, বা পানি তেলে মিশে না। এরকম কিছু জিনিস আছে যারা হচ্ছে পানিতে দ্রবণীয়, তারা এই যে এই লিপিড যে লেয়ারটা আছে সেখান দিয়ে ভেদ করতে বাহির থেকে ভিতরে যেতে পারবে না। সেম অ্যাজ ভিতর থেকে বাইরেও আবার যেগুলো পানিতে দ্রবণীয় তারা আসতে পারবে না। তাহলে কারা যেতে আসতে পারবে? যারা শুধুমাত্র তেলে দ্রবণীয়, অর্থাৎ লিপিডে দ্রবণীয়। এই জন্য এটাকে বৈষম্যভেদ্য বলা হয়। কিছু জিনিস ঢুকতে পারবে, কিছু জিনিস ঢুকতে পারবে না। কারা কারা ঢুকতে পারে খুব সহজেই? যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যালকোহল, এরা খুব সহজেই ঢুকতে পারবে, কারণ এরা লিপিডে দ্রবণীয়। আবার সোডিয়াম, পটাশিয়াম, গ্লুকোজ, এরা আবার পানিতে দ্রবণীয়, তো এরা খুব সহজে ঢুকতে পারবে না। তো এদের জন্যই বিভিন্ন প্রোটিন বা চ্যানেল বা বিভিন্ন ট্রান্সপোর্টারের ব্যবস্থা থাকে, বা ক্যারিয়ার প্রোটিনের ব্যবস্থা থাকে, যেন এরা বাইরে থেকে ভিতরে যেতে পারে বা ভিতর থেকে বাহিরে আসতে পারে। তাহলে এটা ক্লিয়ার হলো আমাদের যে কোষঝিল্লি জিনিসটা আসলে কি, এর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম। এবার আসি এর গঠন সম্পর্কে, কোষঝিল্লির গঠন সম্পর্কে আমরা জানবো। তো এই যে সংখ্যাটা যেটা ছিল, এই যে এই লাইনের মধ্যে সংখ্যাটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে ভৌত গঠন, রাসায়নিক গঠন, দুইটা গঠন আছে মূলত এর। তো এর ভৌত গঠনটা আমরা বিভিন্ন ভৌত গঠন সম্পর্কে আসলে বিভিন্ন মডেল বের হয়েছে। সর্বপ্রথম যে মডেলটা বের হয়েছিল সেটা হচ্ছে স্যান্ডউইচ মডেল, যেটা কে দিয়েছিলেন? ড্যাভসন অ্যান্ড ড্যানিয়েলি। কত সালে দিয়েছিলেন সেটা? 1935 সালে ড্যাভসন অ্যান্ড ড্যানিয়েলি এই স্যান্ডউইচ মডেলটা দেন। তারা যেটা বলছে, খুবই সহজ কথা, দুই সাইডে প্রোটিন থাকবে, দুই সাইডে হচ্ছে প্রোটিন লেয়ার থাকবে, এবং মাঝখানে হচ্ছে যে লিপিড লেয়ারটা থাকবে। দুইটা প্রোটিন লেয়ারের মাঝখানে হচ্ছে লিপিড লেয়ারটা থাকবে, এটাই তারা বলছিলেন আর কি। এই জন্য এটাকে স্যান্ডউইচ মডেল বলা হয়। আচ্ছা, তো পরবর্তীতে এটারই কিছু পরিবর্তন আসে। তার আগে আরেকজন বিজ্ঞানী রবার্টসন, সেও কিছু বলে। রবার্টসন সেও একটা থিওরি দেয়। তো তার থিওরিটা হচ্ছে অনেকটা এরকম, যে সজীব কোষের যত অঙ্গাণুর যে পর্দাগুলো আছে সবই হচ্ছে একই ধরনের। তো তার কথাটা, স্টেটমেন্টটা আমরা এখানে একটু দেখি, যে ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, এটা বলতে আসলে কি বোঝানো হয় রবার্টসনের ইউনিট মেমব্রেন হাইপোথিসিস? সেটা হচ্ছে সব বায়োলজিক্যাল মেমব্রেনের আণবিক গঠন একই প্রকার, অর্থাৎ ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত। অর্থাৎ যত রকমের বায়োলজিক্যাল মেমব্রেন আছে, সেটা হতে পারে বায়োলজিক্যাল মেমব্রেন বলতে কি মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন হতে পারে, বা প্লাস্টিডের মেমব্রেন হতে পারে, সবগুলোই কি ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত, অর্থাৎ সবই একই প্রকার। তো মোটামুটি তার কথাটা যে একেবারেই ভুল তা না, মানে মোটামুটি অনেক কিছু সিমিলারিটিস থাকে, বাট আসলে যে সবই একরকম তা না। এই জন্যই কিন্তু এটাকে হাইপোথিসিস বলা হয়। সে তখন সেটাতে জাস্ট ধারণা করছিলেন, এটা প্রমাণিত না এবং এটা সত্যও না। আচ্ছা, পরবর্তীতে আমাদের মেইন যেটা কথা সেটা হচ্ছে সিঙ্গার এবং নিকলসন। সিঙ্গার এবং নিকলসন তারা একটা থিওরি দেয়, সেটার নাম হচ্ছে কি ফ্লুইড মোজাইক মডেল।
এটি বর্তমানে এখন ধরে প্রচলিত আছে ফ্লুইড মোজাইক মডেল। কত সালে দেন? 1972 সালে দেন এই থিওরিটা, অর্থাৎ 1971 মুক্তিযুদ্ধের পরেই 1972 সালে সিঙ্গার ও নিকলসন এই ফ্লুইড মোজাইক মডেলটা দেন। তো তাদের গঠনের মধ্যে কিছু পরিবর্তন আসছে। তারা কিন্তু প্রোটিনটাকে দুই সাইডে রাখেন নাই এবং মাঝখানে লিপিডটা রাখেন নাই। তারা দেখাইছে যে প্রোটিনটা এরকমও থাকতে পারে যে দুইটা সারফেস ভেদ করেও যেতে পারে, কিছু প্রোটিন আবার বাইরেও থাকতে পারে। এই প্রোটিন ছাড়াও আরও কোলেস্টেরলও থাকতে পারে, আরও কার্বোহাইড্রেটও থাকতে পারে কিছু পরিমাণে। তো এইখান থেকে আসলে স্যান্ডউইচ মডেল এবং এই যে আমাদের ফ্লুইড মোজাইক মডেল এর মধ্যে পার্থক্য দেখা যায়। এবার আমরা ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে একটু বিস্তারিত জানবো যে কি কি আছে ফ্লুইড মোজাইক মডেলে। সবার প্রথমেই হচ্ছে যা এই চারটা পয়েন্ট এখানে আছে যে কোষঝিল্লির গাঠনিক উপাদান সম্পর্কে রিটেনে যদি এসে থাকে তাহলে আমরা এইভাবে অ্যান্সার করব। তো প্রথম কথাটাই হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার, তো এই ফসফোলিপিড বাইলেয়ার বলতে আসলে কি বোঝানো হচ্ছে? বাই মানে বোঝানো হচ্ছে যে দুইটা, তার মানে ফসফোলিপিডের দুইটা লেয়ার থাকবে। তো এই হচ্ছে একটা ফসফোলিপিড অণু, অ্যান্ড এই একটা ফসফোলিপিড অণুর মধ্যে এই যে একটা ফসফোলিপিড অণু, এই একটা ফসফোলিপিড অণুর মধ্যে হচ্ছে একটা ফসফেট হেড থাকে। এই একটা ফসফোলিপিড অণুর মধ্যে কি থাকতেছে? একটা ফসফেট হেড এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা ফসফেট হেড থেকে দুইটা ফ্যাটি অ্যাসিড লেজ বের হচ্ছে, ফ্যাটি অ্যাসিড টেল বের হচ্ছে। তো এই যে একটা ফসফেট হেড, এটা হচ্ছে পানি আকর্ষী অর্থাৎ পোলার, অর্থাৎ এই পার্টটা হচ্ছে কি পানিতে দ্রবণীয়। আর যে দুইটা ফ্যাটি অ্যাসিড টেল বা লেজ আছে সেটা হচ্ছে নন পোলার অর্থাৎ পানিতে দ্রবণীয় না। এই যে দুই ধরনের বৈশিষ্ট্যের জন্য ফসফোলিপিডের এই যে লেয়ারটাকে, এটাকে বলা হয় কি অ্যামফিপ্যাথিক বলা হয়। আচ্ছা, তাহলে আমরা এইটা জানলাম। তাছাড়া এখানে আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে একটা গ্লিসারল থাকে। তাহলে এই হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ারের গঠন। একটা ফসফেটে দুইটা ফ্যাটি অ্যাসিড টেল এবং একটা এদের মধ্যে এই ফ্যাটি অ্যাসিডের টেলের মধ্যে একটা গ্লিসারল থাকবে। তাহলে এই কথাগুলো আই থিঙ্ক এখানে দেওয়া আছে, তোমরা পড়ে নিবে। এরপরে আমাদের দেখতে হবে মেমব্রেন প্রোটিন কোনগুলো। এই যে আমরা এখানে দাগিয়ে দেখাইছিলাম যেগুলো, এগুলো হচ্ছে মেমব্রেন প্রোটিন। তার আমরা একটু চিত্রটা একটু ক্লিয়ার করে নেই। আচ্ছা, এই যে মেমব্রেন প্রোটিন, তো কয় ধরনের মেমব্রেন প্রোটিন আছে? 3 ধরনের মেমব্রেন প্রোটিন আছে। এই যে যেটা আমি মার্ক করলাম, এই মেমব্রেন প্রোটিনটার নাম হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। তো এইটার ক্ষেত্রে বৈশিষ্ট্যটা হচ্ছে যে এটা হচ্ছে কোষের ভিতরের সাইডে, যেহেতু আমরা এখানে সাইটোপ্লাজম দেখতেছি, তার মানে সেটা কোষের ভিতরের সাইড, এটা হচ্ছে কি কোষের বাহিরের সাইড। তো কোষের বাহির থেকে মানে কোষঝিল্লির বাহির থেকে এবং কোষঝিল্লির ভিতর পর্যন্ত এটা বিস্তৃত থাকবে। এই ইন্টিগ্রাল প্রোটিনটা কোষঝিল্লির বাহির থেকে ভিতর পর্যন্ত বিস্তৃত থাকবে। অর্থাৎ ধরলাম বাহিরে এখানে একটা বস্তু আসলো, তাহলে সেই বস্তুটা বাহির থেকে ভিতরে এইটাকে চ্যানেল হিসেবে ব্যবহার করে ঢুকতে পারবে। এই ইন্টিগ্রাল প্রোটিনের এই হচ্ছে একটা অন্যতম একটা কাজ। তাহলে এই ইন্টিগ্রাল প্রোটিনের কাজগুলো আমরা বলতে পারি যে একটা কাজ হচ্ছে যেটা চ্যানেল হিসেবে কাজ করতে পারে এরা, চ্যানেল হিসেবে, অথবা হতে পারে এরকমও যে এরা ক্যারিয়ার প্রোটিন হিসেবেও কাজ করতে পারবে। ক্যারিয়ার প্রোটিন বিশেষ করে এরা চ্যানেল হিসেবেই কাজ করে সাধারণত। তো তারপরও আরো এক ধরনের প্রোটিন পাওয়া যায় যারা হচ্ছে এই যে সারফেসে থাকে, তাদেরকে সারফেস প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন বলা যায়। এটা হচ্ছে আরেক ধরনের প্রোটিন। এরা শুধুমাত্র ভিতরের কোষঝিল্লির যে ভিতরের সাইডটা আছে, অর্থাৎ যে সেলের যে পার্টে আছে সেই সাইডেই এরা শুধুমাত্র থাকে এইখানে। তো এছাড়াও আরও এক ধরনের প্রোটিন আছে যারা হচ্ছে এই কোষঝিল্লির যে লিপিড পার্ট আছে তার সাথে সংযুক্ত থাকে, যাকে বলা হয় লিপিড ইন্টিগ্রেটেড প্রোটিন বা লিপিড সম্পৃক্ত প্রোটিন। এই তিন ধরনের প্রোটিন আমরা দেখতে পাই। তো এইগুলো প্রোটিনের পার্ট। তাছাড়া আরও আমরা এখানে কিছু দেখতেছি না, কিছু চেইন দেখতে পাচ্ছি। এই চেইনগুলো হচ্ছে কার্বোহাইড্রেট চেইন। তো এই কার্বোহাইড্রেট চেইনগুলো যদি প্রোটিনের সাথে লাগানো থাকে তখন তাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। আবার এই কার্বোহাইড্রেট চেইনগুলো যদি লিপিডের গায়ে লাগানো থাকে তখন সেটাকে বলা হয় গ্লাইকোলিপিড। এই গ্লাইকোপ্রোটিন প্লাস গ্লাইকোলিপিড মিলে হয় গ্লাইকোক্যালিক্স, যেটা একটা চিনির স্তর। তো এই জন্য এটা হচ্ছে তৃতীয় পয়েন্ট আমাদের কোষঝিল্লির স্ট্রাকচারের মধ্যে। চতুর্থ যেটা স্ট্রাকচারের মধ্যে আমরা পাবো সেটার নাম হচ্ছে কোলেস্টেরল। এই যে কোলেস্টেরলটা সাধারণত দুইটা যে ফসফেট অণু আছে, ফসফেট অণুর মাঝামাঝিতে থাকে, বা ওদের যে ফ্যাটি অ্যাসিড যে টেলটা আছে সেই তাদের মাঝামাঝিতে থাকে অনেক সময়।
তো এই কোলেস্টেরলের কাজ কি? কোলেস্টেরলটা সাধারণত হচ্ছে এক ধরনের স্টেরয়েড। কোলেস্টেরল হচ্ছে এক ধরনের স্টেরয়েড এবং এর মধ্যে এক ধরনের OH গ্রুপ থাকে। এই OH গ্রুপের জন্য এটাও কিন্তু পানি আকর্ষ হিসেবে কাজ করতে পারে, বা এটাও কিন্তু পানিতে সলিউবল হিসেবে অনেক সময় কাজ করতে পারে। মানে কোলেস্টেরলের মধ্যেও তাহলে দুই ধরনের ধর্মই আছে। আচ্ছা, তো কোলেস্টেরলের মেইন কাজটা আসলে কি? এখানে কোলেস্টেরলের মেইন কাজ হচ্ছে কোষের পারমিয়াবিলিটি অর্থাৎ ভেদ্যতা নিয়ন্ত্রণ করে। কোষের পারমিয়াবিলিটি বা ভেদ্যতা নিয়ন্ত্রণ করবে এই যে কোলেস্টেরলটা, অর্থাৎ কি পরিমাণ দ্রব্য ভিতরে ঢুকবে বা বের হবে, এটা সে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে পারে। তাইলে আমাদের বৈশিষ্ট্যগুলো গেল। এবার আমরা দেখব মুভমেন্ট সম্পর্কে। কোষঝিল্লির মুভমেন্ট, কোষঝিল্লির মুভমেন্টের জন্যই এর নামকরণ হয়েছে। এর একটা নাম আছে যে সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট দেখাতে পারে। তো ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কি, তার আগে আমরা দেখব এর ল্যাটারাল মুভমেন্ট বা পার্শ্বীয় ব্যাপন বা পার্শ্বীয় মুভমেন্টটা কি। পার্শ্বীয় মুভমেন্টটা হচ্ছে যে, আমরা একটু লেজার নিয়ে দেখাই। এই একটা ফসফেট অণু অ্যান্ড এই হচ্ছে কি আর একটা ফসফেট অণু। তাহলে এই যে দুইটা ফসফেট অণু, এরা হচ্ছে পাশাপাশি স্থান পরিবর্তন করবে। স্থান যদি পরিবর্তন করে থাকে তাহলে সেটাকে বলে ল্যাটারাল মুভমেন্ট। এই যে এখানে দেখা যাচ্ছে এইটা এখানে গেল এবং এইটা এখানে চলে আসলো, পাশাপাশি পরিবর্তন হয়েছে, এটা এক ধরনের ল্যাটারাল মুভমেন্ট। এটা প্রায় সময় দেখা যায় ল্যাটারাল মুভমেন্টটা। আরও এক ধরনের মুভমেন্ট দেখা যায়, এটা হচ্ছে কি পুরো অক্ষ বরাবর পরিবর্তন ঘটে। পুরো অক্ষ বরাবর অর্থাৎ উপরটা নিচে চলে আসে, নিচেরটা উপরে চলে যায়। এটাকে বলে অক্ষ বরাবর যে পরিবর্তনটা ঘটে, এটাকে বলে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এটা খুব কম সময় দেখা যায় পুরো একটা মাসে একটা হতে পারে, খুব কমই হয়। তো এই যে গতিময়তা, ফসফোলিপিড অণুগুলোর যে গতিময়তা, এর জন্য কোষঝিল্লি এক ধরনের তারল্য প্রদর্শন করে। কোষঝিল্লি অনেকটা ফ্লুইডের মতো আচরণ করে থাকে। কোষঝিল্লি অনেকটা ফ্লুইডের মতো আচরণ করে। তা আমরা কঠিন, তরল এবং বায়বীয় যে পদার্থ আছে তাদের ধর্ম পড়েছিলাম। তো সাধারণত দেখা যায় কি অণুসমূহ যত বেশি গতিশীল দেখায় তত দেখি আমরা সেটা কঠিন থেকে তরল, তরল থেকে বায়বীয়তে কনভার্ট হয়। তো এখানে যেহেতু গতিশীলতা বেশি, এই জন্য হচ্ছে এটা কঠিন না হয়ে, সলিড না হয়ে, এ হচ্ছে কি ফ্লুইডের ধর্ম প্রদর্শন করে বা ফ্লুইডের মতো প্রকাশ করে বা তারল্য প্রদর্শন করে বলা যেতে পারে। তাহলে এই গেল আমাদের সকল গঠন এবং তাছাড়া আর একটা টপিক এখানে বাদ আছে, সেটা হচ্ছে রাসায়নিক উপাদান। রাসায়নিক উপাদানের ক্ষেত্রে আমরা জাস্ট মনে রাখবো কোষঝিল্লিতে বেশিরভাগই থাকে প্রোটিন এবং লিপিড। 60% প্রোটিন আর 40% লিপিড, বা আমরা রেঞ্জটা মনে রাখবো 60 to 80% অ্যান্ড লিপিড হচ্ছে 20 to 40%। তো এই লিপিডের মধ্যে প্রধানত কোনটা থাকে? ফসফোলিপিডটা থাকে। আর এই লিপিডটা পার্সেন্টেজে কম থাকলেও শুষ্ক ওজন যদি আমরা হিসাব করি তাহলে 75 ভাগই হচ্ছে কিন্তু লিপিড। মোট শুষ্ক ওজনের 75 ভাগই হচ্ছে লিপিড। তো এখানে আরো কিছু আমাদের জানা দরকার, সেটা হচ্ছে কোষঝিল্লি আর কোষপ্রাচীরের মধ্যে প্রধান একটা আমরা স্ট্রাকচারাল পার্থক্য আমরা জানতে পারি রাসায়নিক উপাদান দিয়ে। সেটা হচ্ছে কোষপ্রাচীরের ক্ষেত্রে আমরা পড়েছিলাম কোষপ্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেটা হচ্ছে সেলুলোজ, যেটা হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট বা শর্করা। কিন্তু এখানে কোষঝিল্লির ক্ষেত্রে প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে প্রোটিন এবং লিপিড। লিপোপ্রোটিন দিয়ে গঠিত হয় কোষঝিল্লিটা। এটা একটা কেমিক্যাল একটা পার্থক্যর মধ্যে আমরা ধরতে পারি। কোষঝিল্লির কাজ কি? আমরা বলেছি যেহেতু এটা যদি একটা কোষ হয়ে থাকে, ধরলাম এটা একটা কোষ, এই কোষঝিল্লির কাজ কি হতে পারে? এই কোষটাকে ভিতরে যে বস্তুগুলো আছে তাদেরকে রক্ষা করা, তারপর ভিতর থেকে বাহিরে বা বাহির থেকে ভিতরের বস্তু যে দ্রব্যাদি আছে এগুলো স্থানান্তরের ব্যাপারগুলো সে ম্যানেজ করবে বা যেতে দিবে না, সব জিনিসই সে ঢুকতে দিবে না, এই জিনিসটা সে একটা তদারকি করবে। তাছাড়া আরও কী কী হতে পারে? এদের সাথে রিসিপ্টর থাকতে পারে। তো কখনো যদি কোনো হরমোন, নিউরোট্রান্সমিটারগুলো আসে তো সেই অনুযায়ী কোষের ভিতরেও পরিবর্তন দেখা যাবে। বাহির থেকে কোনো হরমোন বা নিউরোট্রান্সমিটারগুলো আসলে কোষের ভিতরে ওই হরমোন বা ট্রান্সমিটার অনুযায়ী এক ধরনের পরিবর্তন দেখা যাবে। তো এটা আমরা বলতে পারি যে পরিবেশে উত্তেজনার প্রতি সে সাড়া দিতে পারে। এরকম আরও কিছু কঠিন কথা আছে। তাছাড়াও কোষঝিল্লির ক্ষেত্রে আরও একটা কথা আছে, সেটা হচ্ছে যে এই একটা কোষঝিল্লি সে অনেক সময় দেখা যায় এরকম করে, ধরা যায় এখানে একটা কঠিন বস্তু আছে, একটা অণুজীব আছে, সে এরকম করে ভাঁজ সৃষ্টি করতে পারে এবং পরবর্তীতে এই ভাঁজটা কি করতে পারে যে এই অণুজীব বা কঠিন বস্তুটাকে গিলে ফেলতে পারে, মানে এরকম পাশ দিয়ে আবরণ সৃষ্টি করে তার ভিতরের দিকে নিয়ে আসতে পারে এবং এটা একটা ভেসিকল আকারে ভিতরে জমা থাকতে পারে। এই যে জিনিসটা, এই ভেসিকলটার নাম হচ্ছে ফ্যাগোসাইটিক ভেসিকল। এবং এই যে গ্রাস করে নেওয়া, বাইরের একটা কঠিন বস্তুকে ভিতরের দিকে টেনে নিয়ে আসা বা গ্রাস করে ফেলা, গিলে ফেলা, এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। এইভাবে কঠিন খাদ্যদ্রব্য নিতে পারে। তাছাড়া বাইরে যদি একটা কোনো তরল বা ফ্লুইড থাকে, এই যে ফ্লুইড বা তরল থাকে, সেই ফ্লুইডটাকে এরকম ভেসিকল ক্রিয়েট করার মাধ্যমে ভিতরের দিকে নিয়ে আসতে পারে। এটাকে বলা হয় পিনোসাইটোসিস, এই প্রক্রিয়ার নাম এই পিনোসাইটোসিস বলা হয়। এবং এই যে ভেসিকলটা তৈরি হবে তার নাম হবে পিনোসাইটিক ভেসিকল। তো এছাড়াও এই যে কোষঝিল্লিতে অনেক সময় আমাদের পেটের দিকে অর্থাৎ অন্ত্রের যে কোষঝিল্লিগুলো আছে তাদের ক্ষেত্রে কিছু অন্যরকম বৈশিষ্ট্য দেখা যায়।
কি কি আমরা একটু এঁকে দেখাই। এই যে এরকম মাইক্রোভিলাই দেখা যায়, আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ দেখা যায়, এদেরকে বলা হয় মাইক্রোভিলাই। এই মাইক্রোভিলাইগুলো কি করে, শ্বসন তল বাড়ায় দেয়। তো এই শ্বসন তলটা কেন দরকার, অর্থাৎ আমাদের পেটের মধ্যে আমাদের যে খাবারগুলো আছে সেগুলো শ্বসনের জন্য দেখা যায় ওইখানের কোষগুলোতে হচ্ছে এই বিশেষ ধরনের গঠন দেখা যায়। অন্ত্রের যে প্রাচীরগুলো আছে, অন্ত্র বলা হয়ে থাকে যে অন্ত্রের এপিথেলিয়াম। এপিথেলিয়াম মানে হচ্ছে অন্ত্রের যে আমাদের কোষটা আছে, কোষের বা অন্ত্রের যে টিস্যুটা আছে সেই টিস্যুর বাহ্যিক যে লেয়ারটা,